হ্যালো বন্ধুরা, সম্প্রতি আমি অডিটি সিনেমাটি দেখেছি যা ড্যামিয়েন ম্যাকারি পরিচালনা করেছেন। মিডিয়া হাউসগুলোর মতে এই সিনেমাটিকে ২০২৪ সালের সবচেয়ে ভয়ের মুভি বলা হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা অডিটি সিনেমার গল্প এবং এর এন্ডিং নিয়ে আলোচনা করব। এছাড়াও ভিডিওর শেষে আমি আমার পার্সোনাল ওপিনিয়নও দেব যে সত্যি কি এই সিনেমাটি সবচেয়ে ভয়ের কিনা। এখন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আর দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে যাই। মুভি শুরুতে আমরা ড্যানি নামের একজন মহিলাকে দেখি যে তার নতুন বাড়ির রেনোভেট করার কাজে ব্যস্ত ছিল। এই বাড়িটি কান্ট্রি সাইডে ছিল, যদিও প্রপার্টি যথেষ্ট ভালো এবং বেশ বড় ছিল। ড্যানির স্বামীর নাম ছিল ডক্টর টেড টিমিস, যে একটি মেন্টাল হসপিটালের মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করত। টেড এবং ড্যানির একটি ফোন কল থেকে আমরা বুঝতে পারি যে টেড নাইট শিফটে কাজ করছিল এবং সেই কারণে ড্যানি রাতে এই নতুন বাড়িতে একাই থাকত। ড্যানি ভিতরে একটি ক্যামেরা সেট আপ করেছিল যা মেইন এন্ট্রান্সের কাছেই বসানো হয়েছিল এবং এটি কয়েক সেকেন্ড পর পর ছবি তুলত। এখানে আমরা টেডের মেন্টাল হসপিটালটাও দেখতে পাই, যেখানে কিছু ভয়ানক পেশেন্ট ছিল, যেমন একজন ব্যক্তি যার মুখে সবসময় একটি মাস্ক থাকত, কারণ সে একজন ক্যানিবেল ছিল, অর্থাৎ মানুষের মাংস খেত। এছাড়াও একজন ভালো রোগী ছিল যে সবসময় ড্রয়িং করত এবং আরো অনেক রোগী ছিল। রাতে ড্যানি বাড়ির বাইরে তার গাড়ি থেকে একটি জ্যাকেট আনতে যায় এবং যখন সে বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ করে তখন একটি অদ্ভুত ব্যক্তি আসে যার নাম ছিল ওলিন। ড্যানি দরজার পিপহোল দিয়ে ওলিনের সাথে কথা বলে, যে বেশ অ্যাগ্রেসিভলি তাকে ভিতরে আসতে দেওয়ার কথা বলছে। ওলিনের একটি চোখ ছিল না, তাই সেই চোখের জায়গায় সে একটি সাদা কাচের চোখ ব্যবহার করছে। ওলিন বলতে চাইছে যখন ড্যানি তার গাড়ির কাছে ছিল তখন সে তার বাড়ির দরজা খোলা রেখে গিয়েছিল এবং তখন কেউ তার বাড়িতে ঢুকে পড়েছিল। ওলিনের মতে সে শুধু ড্যানির সাহায্য করতে চায় যাতে বাড়ির ভিতরে থাকা ব্যক্তি তাকে আঘাত না করতে পারে। ওলিনের কথা শুনে ড্যানি দ্রুত বুঝতে পারে যে ওলিন টেডের মেন্টাল হসপিটালের একজন পেশেন্ট, যে সেদিনই সেখান থেকে মুক্তি পেয়েছে। ড্যানি ওলিনকে হুমকি দেয় যে যদি সে এখান থেকে না যায় তবে সে পুলিশ ডাকবে এবং এই বিষয়ে ওলিন বলে পুলিশকে ডেকে আনো, কারণ তোমার বাড়ির ভেতরে কেউ আছে এবং পুলিশ এলে হয়তো তুমি বেঁচে যেতে পারো। ড্যানি তার ফোনটি গাড়িতে রেখে এসেছিল, যার কারণে সে অ্যাকচুয়ালি পুলিশকে ডাকতে পারছে না। ওলিনের কথা শুনে আমাদের দর্শকদেরও কিছুটা বিশ্বাস হতে শুরু করে যে হয়তো সে সত্য বলছে এবং ড্যানিও মোটামুটি কনভিন্সড হয়ে যায় তাকে বিশ্বাস করতে। আমরা দেখি যে ড্যানি দরজা খোলার জন্য এগিয়ে যায় এবং এখানেই দৃশ্যটি কেটে যায়। এরপর আমরা জানি না সেই রাতে ড্যানির সাথে কি ঘটেছিল এবং সে দরজা খুলেছিল কিনা। এর পরের দৃশ্যটি আবার মেন্টাল হসপিটালে ফিরে আসে, যেখানে ড্রয়িং করা রোগী কিছু শব্দ শুনতে পায়। যখন সে চেক করতে যায় তখন একটি রুমে সে অন্য একজন রোগীর মৃতদেহ দেখতে পায়, যার মাথা নৃশংসভাবে ফাটানো ছিল। এই ড্রয়িং পেশেন্ট রক্তের মধ্য থেকে একটি কাচের চোখ তুলে নেয় এবং এই চোখটি দেখে আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি যে এটি ওলিনের চোখ। এর মানে এখানে যে রোগী মারা গেছে সে প্রথম দৃশ্যে থাকা ওলিনই ছিল। এখানে দৃশ্যটি আবার চেঞ্জ হয় এবং আমরা দেখি ডার্সি নামের একজন মহিলাকে, যে কিনা ড্যানির যমজ বোন ছিল। হ্যাঁ, ডার্সি চোখে দেখতে পারত না এবং সে একজন ক্ল্যাভয়েন্ট ছিল। ক্ল্যাভয়েন্ট হলো সেই সব মানুষ যাদের কিছু পাওয়ার থাকে, যার মাধ্যমে তারা ইনফরমেশন এটসেট্রা বের করতে পারে। ফর এক্সাম্পল, ডার্সি কোনো ব্যক্তির পার্সোনাল আইটেম ছুঁয়ে সেই ব্যক্তির সম্পর্কে অনেক কিছু জানতে পারত, যেমন তার অতীতে কি ঘটেছিল, সেই ব্যক্তি কেমন ইত্যাদি। স্পেশালি যদি পার্সোনাল আইটেমটি দীর্ঘ সময় ধরে গায়ের সংস্পর্শে থাকে, যেমন আংটি অথবা নেকলেস ইত্যাদি, তাহলে ডার্সির জন্য এটি আরো সহজ হয়ে যেত। ডার্সি একটি অডিটি শপ চালাতো, অর্থাৎ একটি দোকান যেখানে অদ্ভুত আইটেম পাওয়া যেত, যেগুলোতে অভিশাপ ইত্যাদি থাকতো, যেমন কোনো ডল, কিছু ধরনের আংটি, বেল ইত্যাদি। ডার্সির শপে টেড ডার্সির সাথে দেখা করতে আসে এবং আমরা বুঝতে পারি যে প্রথম দৃশ্যের তুলনায় এখন গল্প প্রায় 1 বছর পরের।
প্রথম দৃশ্যে আমাদের বলা হয়নি যে ড্যানির সাথে আসলে কি ঘটেছিল, কিন্তু এখানে আমরা বুঝতে পারি যে ড্যানি সেই রাতে মারা গিয়েছিল। এখন ডার্সি এবং টেডের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে ডার্সি টেডের কাছ থেকে ওলিনের কিছু ব্যক্তিগত আইটেম চেয়েছিল, যাতে ডার্সি সেই পার্সোনাল আইটেমটি ছুঁয়ে জানতে পারে যে ওলিন তার বোন ড্যানিকে কেন মেরেছিল, এবং যদিও বা মেরেও ফেলেছে তাহলে ওলিনের সেই ঘটনার জন্য কোনো অনুশোচনা ছিল কিনা। এবং যেহেতু এখন ওলিন মারা গেছে, টেড তার সেই কাচের চোখটি ডার্সির কাছে দিতে আসে। যেহেতু টেড একজন ডাক্তার ছিল, তাই ডার্সির এইসব জাদুটোনা, অভিশাপ ইত্যাদি বিষয়ে কোনো বিশ্বাস করত না। তবুও সে ডার্সির জন্য ওলিনের কাচের চোখটি নিয়ে আসে। ডার্সি এখানে টেডকে তার দোকানে থাকা একটি অভিশপ্ত বস্তুর গল্পও বলে, যা ছিল একটি কনসিয়াস বেল। কনসিয়াস বেল হলো সেই জিনিস যা আমরা প্রায় হোটেলের রিসেপশনে দেখি। আপনি যদি বেলটি প্রেস করেন তবে বেলের আওয়াজ শুনে স্টাফ বা বেল বয় এসে যাবে। যাই হোক, গল্পটি ছিল একজন ব্যক্তি তার পুরো জীবন বেল বয় হিসেবে কাজ করেছে এবং একদিন তার হোটেলে একজন ড্রাঙ্ক গেস্ট আসে, যে সেই বেল বয়কে সিঁড়িতে গুলি করে তার ঘাড় ভেঙে দেয়। বেল বয় মারা যাওয়ার পর হোটেলে আরেকজন বেল বয় নিয়োগ করা হয়, কিন্তু পরবর্তী সময়ে যখন বেলটি বাজানো হয় তখন মৃত বেল বয়ের আত্মাটি ফিরে আসে এবং বেল বাজানো সেই ব্যক্তিকে মেরে ফেলে। মূলত ডার্সির কথা হলো, যদি এই অভিশপ্ত বেলটি বাজানো হয় তাহলে বেল বয় এসে যাবে এবং সেই ব্যক্তিকে মেরে ফেলবে যে বেলটি বাজিয়েছিল। টেড এই বিষয়ে একেবারেই বিশ্বাস করে না, কারণ সে অফকোর্স সায়েন্সে বিশ্বাসী একজন মানুষ ছিল। যাওয়ার আগে টেড ডার্সিকে ক্যাজুয়ালি তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং বলে যে 1 সপ্তাহ পর ড্যানির মৃত্যুর 1 বছর হবে, তাই ডার্সি তাকে দেখতে আসতে পারে। এটি একটি প্রপার ইনভিটেশন ছিল না, বরং সেই ধরনের ইনভিটেশন ছিল যা আমরা আত্মীয়দের বাড়িতে গিয়ে বলি যে কখনো আমাদের বাড়িতেও আসবেন। মন থেকে তো আর বলি না, জাস্ট বলার জন্য বলা। এখানে ডার্সি এবং আমরা দর্শকরাও জানতে পারি যে টেড ইতিমধ্যেই মুভ অন করেছে এবং এখন সে তার বাড়িতে তার নতুন গার্লফ্রেন্ড ইয়ানার সাথে থাকছে। ইয়ানা একজন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, যে টেডের হাসপাতালের লিঙ্কেই কাজ করে। যাই হোক, টেড চলে যাওয়ার পর ডার্সি ওলিনের চোখ স্পর্শ করে এবং এক ঝলকে সে ড্যানির মৃত্যুর পুরো ঘটনা জানতে পারে। ড্যানির মৃত্যুর রাতে আসলে কি ঘটেছিল তা আমরা ভিডিওটির শেষ পর্যন্ত জানতে পারবো। এখানে আমরা ডার্সিকে একটি কাঠের বক্সের কাছে যেতে দেখি, যেটি দেখে মনে হয়েছিল যে এই বক্সের ভিতরে কিছু ভয়ঙ্কর অভিশপ্ত জিনিস আছে। যাই হোক, এখান থেকে দৃশ্যটি ইয়ানা এবং টেডের দিকে ফোকাস করে, যারা এখন এই আউটস্কার্টের বাড়িতে বাস করছে, যেটি ড্যানি রেনোভেট করেছিল। টেড এখনো নাইট শিফটে কাজ করছে এবং ইয়ানা বলছে যে সে এই বাড়িতে রাতে থাকতে ভয় পায়। ইয়ানার কাছে ড্যানির ক্যামেরা ছিল, যেখানে ড্যানি এবং টেডের ছবি এবং ভিডিও ছিল, কিন্তু অদ্ভুত বিষয় ছিল যে ইয়ানা 2 দিন আগে সেই ক্যামেরা দিয়ে একটি র্যান্ডম ফটো তুলেছিল এবং সেই ফটোতে ড্যানিও সামহাও দেখা যাচ্ছিল। মনে রাখুন, ড্যানি 1 বছর আগে কিন্তু মারা গিয়েছিল, তাই রিসেন্ট ছবিতে কিভাবে দেখা যাচ্ছে। টেড ইয়ানার কথাগুলো শুনে ইগনোর করে এবং সে কাজে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এই পয়েন্টে ইয়ানা বলে যে আজ তাদের বাড়িতে একটি পার্সেল এসেছে, যা ছিল এই কাঠের বক্স। আমরা দেখেছিলাম যে এটি ডার্সির দোকানে ছিল। এই পার্সেলটি ডার্সি পাঠিয়েছিল। ইনফ্যাক্ট সেই সময় হঠাৎ করে ডার্সি টেডের বাড়ির বাইরে পৌঁছে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ডার্সিকে দেখে ইয়ানা এবং টেড খুশি হয়নি, কিন্তু ডার্সি বলল যে টেডই তো তাকে ইনভাইট করেছিল যে 1 সপ্তাহ পর সে তাকে দেখতে আসতে পারে। টেড এবং ইয়ানা ইনডাইরেক্টলি ডার্সিকে অনেক ইঙ্গিত দেয় যে সে এখান থেকে চলে যাক, কারণ টেড নাইট শিফটে চলে যাচ্ছে এবং ইয়ানা রাতে এই বাড়িতে থাকবে না, বরং শহরে যাবে। কিন্তু ডার্সি বলল, আমি একা এখানে থাকতে পারবো। গেস্ট যখন এরকম জিদ ধরে বসে তাহলে আর কি বা করার থাকে। তাই টেড বলল, ঠিক আছে ডার্সি, তুমি এখানে থাকো, শুধু এটা জানো যে তুমি একেবারে একা থাকবে। আর এতে ডার্সির কোনো সমস্যাও ছিল না। টেড এখানে ডার্সির পাঠানো কাঠের বক্সটিও ওপেন করে, যার মধ্যে একটি অদ্ভুত বড় ম্যানিকুইন ছিল। এই ম্যানিকুইনটিকে দেখে মনে হচ্ছিল যেন একটি জীবন্ত মমি। ডার্সি বলে যে এটি টেডের জন্য একটি গিফট এবং এটি তার মায়ের, যাকে একজন ডাইনি এটা দিয়েছিল। তখন আমরা বুঝতে পারি যে ডার্সি যে অডিটি দোকানটি চালায় তা আগে তার মায়ের ছিল এবং পরে ডার্সি এটি উত্তরাধিকার সূত্রে পায়।
টেড অফিসের জন্য বেরিয়ে যায় এবং ইয়ানা ডার্সির সাথে এখানে আটকা পড়ে। ইয়ানা তাড়াতাড়ি তৈরি হয়ে এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছিল। কিন্তু হঠাৎ ইয়ানার গাড়ির চাবি কোথাও দেখা যাচ্ছিল না। তার উপর এই ম্যানিকুইনটি এখন টেবিলে বসেছিল এবং ডার্সি বলেছিল যে সে ম্যানিকুইনটিকে টেবিলে বসায়নি। গাড়ির চাবি না পাওয়ায় ইয়ানা আটকা পড়ে এবং তাই সে ডার্সির জন্য খাবার নিয়ে আসে এবং তারপর ইয়ানা ডার্সির সাথে কথা বলতে শুরু করে। কথোপকথনের সময় ডার্সি বলে যে তার বোন ড্যানিকে ওলিন খুন করেনি। ড্যানি এতটা বোকা ছিল না যে ওলিনের কথায় দরজা খুলে দিত, অর্থাৎ তাহলে সত্যি ড্যানির বাড়িতে সেই রাতে আরেকজন মানুষও প্রবেশ করেছিল। এখানে আমরা সেই রাতের একটি ছোট্ট দৃশ্য দেখতে পাই যেদিন ড্যানি মারা গিয়েছিল এবং আমরা দর্শকরা দেখতে পাই যে ড্যানি দরজা খোলেনি। আসলে ড্যানি তার বাড়িতে লাগানো ক্যামেরাটি চেক করছিল। হ্যাঁ, সেই ক্যামেরা যেটা কয়েক সেকেন্ড পর পর মেইন এন্ট্রেন্সের ছবি তুলছিল এবং সেই ছবিগুলোতে ড্যানি অ্যাকচুয়ালি দেখতে পেয়েছিল যে একজন মানুষ বাড়ির ভিতরে ঢুকছে। এমন অবস্থায় ড্যানি ভয়ে একটি তাঁবুর ভিতরে চলে যায় যা এই বাড়িতে লাগানো ছিল। কিন্তু যখন সে তাঁবুটি খুলে দেয় তখন সে বাইরে একটি মুখোশধারী লোককে দেখে যার হাতে একটি হাতুড়ি ছিল। পরের মুহূর্তেই এই মুখোশধারী লোকটি হাতুড়ি দিয়ে ড্যানিকে আঘাত করে মেরে ফেলে। কামিং টু প্রেজেন্ট, ইয়ানা ডার্সির বলা কথাগুলো বিশ্বাস করে না। ইনফ্যাক্ট ইয়ানা এটাও বিশ্বাস করে না যে ডার্সি পার্সোনাল আইটেম টাচ করে কোনো ব্যক্তির অতীত জানতে পারে। ইয়ানা ডার্সিকে জিজ্ঞাসা করে যদি ড্যানিকে ওলিন খুন না করে থাকে তাহলে কে করলো। এর উত্তরে ডার্সি বলে যে ড্যানিকে টেডের হাসপাতালে কাজ করা একজন অর্ডারলি মেরেছিল যার নাম ইভান। এই মুহূর্তে আমরা দর্শকরা ইভানের কিছু দৃশ্য দেখতে পাই যেখানে সে হসপিটালের রোগীদের সাথে খারাপ ব্যবহার করে এবং আমরা এটাও দেখতে পাই যে ইভান টেডের খুব ঘনিষ্ঠ। ইভান এবং টেডের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে কয়েকদিন আগে ইভান ডার্সির সাথে দেখা করেছিল এবং সে হতবাক হয়ে গিয়েছিল এটা দেখে যে ডার্সি এবং ড্যানির চেহারা কতটা মিল, চোখ এবং চুলের স্টাইল বাদে অবশ্যই। যাই হোক, কামিং ব্যাক টু ইয়ানা অ্যান্ড ডার্সি। ডার্সি ইয়ানাকে জিজ্ঞাসা করে যে সে কতদিন ধরে টেডকে ডেট করছে এবং ড্যানি বেঁচে থাকাকালীনও সে কি টেডকে ডেট করেছিল। এই প্রশ্নটি শুনে ইয়ানা কিছুটা আনকমফোর্টেবল ফিল করে এবং সে অনিচ্ছা সত্ত্বেও বলে যে ড্যানি বেঁচে থাকাকালীন টেড কেবল আমার বন্ধু ছিল এবং ড্যানি মারা যাওয়ার পরই সে আমাকে ডেট করা শুরু করে। কথা বলতে বলতে ডার্সি সোফায় ঘুমিয়ে পড়ে এবং এর ফলে ইয়ানা টেডকে ফোন করে জানিয়ে দেয় যে ডার্সির মতে ড্যানিকে ওলিন নয় ইভান খুন করেছে। এটি শুনে টেড একটু বিভ্রান্ত হয়ে যায়, যা ছিল খুবই অস্বাভাবিক। এখানে ইয়ানার মনে হয় যে ম্যানিকুইনটি নড়াচড়া করছে এবং এটি দেখে সে এতটাই ভয় পায় যে তার হাত থেকে মোবাইল ফোনটি ফার্স্ট ফ্লোর থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। এই কারণে ইয়ানা নিচে নেমে আসে এবং সে এই ম্যানিকুইনটিকে চেক আউট করে এবং ম্যানিকুইনটির মাথায় 5টি ছিদ্র খুঁজে পায়। এই ছিদ্রগুলোর মধ্যে অদ্ভুত জিনিস ছিল, যেমন একটি ছিদ্রের মধ্যে সম্ভবত ডার্সির চুল ছিল, 2টি ছিদ্রে ডার্সি এবং ড্যানির ফটো ছিল, একটি শৈশবের এবং একটি বড় হওয়ার পরের। একটি ছিদ্রের মধ্যে মানুষের দাঁত ছিল এবং আরেকটি ছিদ্রের মধ্যে টেস্ট টিউবের ভিতরে রক্ত ভর্তি ছিল, অর্থাৎ দেখে মনে হচ্ছিল ম্যানিকুইনটিতে ভালো করে জাদুটোনা করা হয়েছে। ঠিক তখন হঠাৎ ডার্সি উঠে যায় এবং চিৎকার করে ইয়ানাকে বলে সমস্ত জিনিসপত্র আবার ছিদ্রগুলোতে ঢুকিয়ে দিতে। ভয়ে ইয়ানা সবকিছু আবার একই ছিদ্রগুলোতে ঢুকিয়ে দেয় যেখান থেকে সে তা বের করেছিল। ইয়ানা ভাবতে থাকে যে এখন রুম লক করে একটু ঘুমানো উচিত, কারণ জিনিসগুলো একটু ক্রিপি হয়ে এসছে। কিন্তু ইয়ানা যখন ঘুমাতে যায় তখন ক্যামেরায় আবার ড্যানির ভূত দেখা যায়। এবার ইয়ানা নিজের রুমেই ড্যানির ভূত দেখে, যার ফলে ভয়ে ইয়ানা পালিয়ে যায়। পালাতে পালাতেই ইয়ানা নিচে নামে যেখানে ডার্সি ঘুমাচ্ছে এবং ইয়ানা তার গাড়ির চাবি ম্যানিকুইন সহ বক্সে পায়। তারপর কি হয়, ইয়ানা কোনো সময় নষ্ট না করে গাড়িতে বসে এই জায়গা থেকে পালিয়ে যায়। এইসব ঘটনার কারণে টেড বাড়িতে ফিরে আসে এবং ডার্সিকে ফার্স্ট ফ্লোরে একা পায়। এই মুহূর্তে ডার্সি প্রকাশ করে যে সে জানে তার বোন ড্যানিকে টেড মেরেছে। হ্যাঁ বন্ধুরা, ডার্সি বলে যে ইভান তো জাস্ট টেডের নির্দেশে কাজ করছিল এবং টেডই তাকে ড্যানিকে মারতে বলেছিল। ওলিনের কথা যদি বলি, ওলিনকে ডার্সি মেরেছিল এই চিন্তা করে যে ওলিন তার বোনের হত্যাকারী, কিন্তু ওলিনের কাচের চোখটি
যেটি স্পর্শ করে ডার্সির সত্যিকারের ঘটনা জানতে পারে। এখন অলিনকে ডার্সি কিভাবে মেরে ফেলবে? অফকোর্স কিছু জাদুটোনা সামগ্রী পাঠিয়ে। এখন ডার্সি বলে যে অলিনের সাথে সে যে ভুল করেছে, অর্থাৎ তার জীবন নিয়ে, তার জন্য ডার্সিকে অবশ্যই শাস্তি পেতে হবে। এখন দৃশ্য আবার অতীতে চলে যায়, যেখানে আমরা টেড এবং ইভানকে কথা বলতে দেখি। টেড ইভানকে বলে যে তাকে তার স্ত্রী ড্যানিকে মারতে হবে। কেন মারতে হবে? কারণ টেডের সাথে ইয়ানার চক্কর চলছিল এবং টেড এই বিষয়ে ড্যানির সাথে মুখোমুখি হতে চায়নি। টেডের মতে ড্যানি তাকে খুব ভালোবাসে এবং সে তাকে ছাড়তে পারবে না, সে একদম হার্ট ব্রোকেন হয়ে যাবে। এটা শুনে ইভান বলে এই জন্য ড্যানিকে মারার কি প্রয়োজন, ডিভোর্স নিয়ে নাও। এরপর টেড বলে যে সে তার সব টাকা এই নতুন বাড়িতে ঢেলে দিয়েছে এবং যদি ডিভোর্স হয় তাহলে এই বাড়ি পুরোপুরি তার হবে না, তাই ড্যানির মারা যাওয়াটা জরুরি। এখন টেড ও ইভানের এই কথাগুলো অলিন শুনে ফেলে এবং সে সেদিনই হসপিটাল থেকে রেহাই পাচ্ছিল। তাই অলিন সরাসরি ড্যানির বাড়িতে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু অলিন ড্যানিকে বাঁচাতে পারেনি। ইনফ্যাক্ট ড্যানির হত্যার অভিযোগ অলিনের উপরেই পড়ে এবং অলিন আবার হসপিটালে আটক হয়ে যায়। কামিং টু প্রেজেন্ট, টেড হতবাক যে ডার্সি এইসব কথা জানতে পেরেছে, তবুও সে এমনই আচরণ করে যেন সে একদমই খুনি নয় এবং ডার্সি পাগল। ডার্সি টেডকে বলে তুমি কি এখন ইভানের হাতে আমাকে মেরে ফেলবে? টেড এটি শুনে বলে যে ডার্সির সামনে একটি ফোন রেখে যাচ্ছে, যেটিতে সে সেই ডিটেকটিভকে কল করবে যে এই কেসের ইনচার্জ ছিল। ডিটেকটিভ ডার্সিকে সব প্রমাণ দেখাবে যে হত্যাকারী অলিনি ছিল। এখন টেড এখানে একটি চালাকি করে ফোন এবং ডার্সির মধ্যে একটি ট্র্যাপ ডোর খুলে দেয়, অর্থাৎ ডার্সির সামনে একটি বড় ছিদ্র ছিল যার মাধ্যমে সে পড়তে পারত, কারণ ডার্সি অন্ধ, সে এই ছিদ্রটি দেখতে পায়নি। এরপর টেড হাসপাতালে গিয়ে নিজের ফোনে নিজেই কল করে এবং যেভাবে ডার্সি ফোন নিতে এগিয়ে যায় সে প্রথম তলার গর্তের মধ্যে নিচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়ে যায়। একই সময়ে হাসপাতালের ভিতরে টেড ইভানের সাথে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে ডার্সিকে সবকিছু বলে দিয়েছে কিনা, কারণ ডার্সি সমস্ত সত্য জানে এবং এই সত্য শুধুমাত্র টেড এবং ইভানই জানে। এখন যদি আপনাদের মনে থাকে যে ইভান বলেছিল যে সে সম্প্রতি ডার্সির সাথে দেখা করেছে, কিন্তু ইভান এখানে পরিষ্কারভাবে বলে যে ডার্সির সাথে অবশ্যই তার দেখা হয়েছিল, কিন্তু সে তাকে কিছুই বলেনি। টেড যে জাদুটোনাতে বিশ্বাস করে না, এখন ইভানের প্রতি সন্দেহ করতে শুরু করে। যা কিছু হোক, টেড ইভানকে তার বাড়িতে পাঠায় যাতে যদি ডার্সি এখনো গর্তে পড়ে বেঁচে থাকে তাহলে ইভান যেন তাকে শেষ করে দেয়। তাই ইভান বাড়িতে আসে এবং সে ডার্সিকে খুব গুরুতর আহত অবস্থায় পায়। ডার্সি কিছুক্ষণের মধ্যেই মারা যেত, কেননা তার প্রচুর রক্তক্ষরণ হয়। ডার্সি কোনোভাবে তার হাত দিয়ে কোনো কিছু অ্যাকশন করে, মনে করো কোনো রিচুয়াল করছে সে। ডার্সির এমন করার সাথে সাথেই ওই ম্যানিকুইনটি জীবন্ত হয়ে যায় এবং ইভানের উপর হামলা করে। এরই মধ্যে ডার্সিও আর বাঁচতে পারেনি এবং মারা যাওয়ার আগে সে তার বোন ড্যানির স্পিরিটকে হাসতে দেখে, যার মানে এই যে ড্যানি স্পিরিট এই বাড়িতেই ছিল, যদিও বা তার স্পিরিট এত পাওয়ারফুল ছিল না যে সে তার প্রতিশোধ নিতে পারে বা কাউকে আঘাত করতে পারে। এরপর দৃশ্যটি কেটে যায় এবং সরাসরি হসপিটালের দিকে চলে যায় যেখানে ইভান ভর্তি ছিল। হ্যাঁ, ইভান ম্যানিকুইনের আক্রমণে মারা যায়নি, কিন্তু খুব গুরুতরভাবে আহত হয়েছিল, যার কারণে সে হসপিটালে আছে। এটি টেডের হাসপাতাল ছিল এবং ইভানের সাথে দেখা করতে টেড আসে। ইভান এখানে পরিষ্কারভাবে বলে যে ম্যানিকুইনটি জীবিত হয়ে ইভানের উপর আক্রমণ করেছে। টেড এটি বিশ্বাস করে না। টেড বলে যে সেই রাতে সে বাড়িতে ফিরে এসেছিল এবং সে সেই ম্যানিকুইনটিকে জ্বালিয়ে দিয়েছিল এবং যখন টেড ম্যানিকুইনটিকে জ্বালাচ্ছিল তখন ম্যানিকুইন একদমই নড়াচড়া করছিল না। এর ফলে ইভান খুব ভয় পেয়ে যায়। এখন টেড সতর্ক হয়ে ওঠে যখন ইভান ভয়ে বলে যে তাকে তার পাপ এখন স্বীকার করতে হবে, অর্থাৎ ইভান স্বীকার করতে চায় এবং ইভানের এই কাজের ফলে টেডও আটকা পড়ে। তাই যদি ইভান এখন স্বীকার করে তাহলে ইভানের এই কাজের জন্য টেডও আটকা পড়ে যেতে পারে। তাই টেড ইভানের ঘরে তার হসপিটালের সবচেয়ে খারাপ রোগীকে ছেড়ে দেয়, যে অবশ্যই একজন ক্যানিবেল ছিল, অর্থাৎ সেই রোগী ইভানকে মেরে হয়তো খেয়েও ফেলেছে। সো ইয়েস, উই ক্যান সে দ্যাট ইভানও মারা গেছে। এরপর টেডকে আমরা তার বাড়িতে আসতে দেখি এবং ফোনের ভয়েস মেল থেকে আমরা বুঝতে পারি যে ইয়ানা টেডের সাথে ব্রেকআপ করেছে, কেননা টেডের বাড়িতে ড্যানি মারা গেছে, তারপর ডার্সি মারা গেছে, আর এমন একটি বাড়িতে বা এমন একজন মানুষের সাথে কে থাকবে যার আশেপাশে মহিলারা মারা যাচ্ছে।
টেড এখান থেকে তার বাড়ির ভেতরে যায় এবং সেখানে একটি পার্সেল পায় যা অডিটি শপ থেকে এসেছে। পার্সেলটি খোলার পর টেড সেই কনসিয়াস বেলটি পায় যা ডার্সি তার শপে তাকে দেখিয়েছিল। টেড এই বেল দেখে এবং তার মনের মধ্যে আবার সায়েন্স ভার্সেস গোসলি চিন্তাগুলো আসতে থাকে। যেহেতু টেড সায়েন্সের পক্ষেই ছিল, সেই বেলটি বাজিয়ে দেয় এবং তারপর আশেপাশে চেক করে দেখে যে সত্যিই বেল বাজানোর পর কোনো ভূত আসছে কিনা। চারপাশে কোনো কিছুই হয় না, কোনো ভূতও আসে না, যার কারণে টেড নিজের উপর হাসে এবং তারপর শান্তির নিঃশ্বাস নেয়। মুভির শেষ দৃশ্যে আমরা টেডকে আরামে বসতে থাকতে দেখি এবং এরপর আমরা যা দেখি তা হলো তার পেছনে বেল বয়ের সেই আত্মাটি দাঁড়িয়েছিল। বন্ধুরা, মুভিটি এখানেই শেষ হয়। সুতরাং এই ছিল অডিটি ফিল্মের গল্প। শেষের কথা বলতে গেলে টেড তার অহংকারে বেলটি বাজিয়েছিল এবং সত্যি বেল বয়ের ভূত এসে গেছে যে এখন টেডকে মেরে ফেলবে। অফকোর্স এই অভিশপ্ত বেল পাঠানোর পরিকল্পনা ডার্সির ব্যাকআপ প্ল্যান ছিল। যদি সে নিজে হাতে টেডকে না মারতে পারে তাহলে ব্যাকআপ প্ল্যান হিসাবে এই অভিশপ্ত বেল থাকবে যা কাজ করবে। টেড যে সায়েন্সকে বিশ্বাস করত এবং মনে করত যে ডার্সি যা কিছু জানতো তা ইভান তাকে বলেছে, সে তার পয়েন্ট প্রুফ করার জন্য বেলটি বাজাবে, যা তার করা উচিত হবে না। মুভির কথা বলতে গেলে এই গল্পটি বেশ সিম্পল ছিল, যেখানে টেড তার স্ত্রী ড্যানিকে তার স্টাফ ইভানের মাধ্যমে হত্যা করিয়েছিল কারণ টেডের সাথে ইয়ানার পরকীয়া চলছিল। এখন ড্যানির বোন ডার্সি অভিশপ্ত জিনিসপত্রের সাথে কাজ করত এবং সে জানতে পেরেছিল যে টেডই ড্যানিকে হত্যা করেছে, তাই সে ইভান এবং টেডের থেকে প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু এই সময়ে সে নিজেও মারা যায়। তবে ডার্সির ব্যাকআপ প্ল্যান অবশ্যই সফল হবে, যেখানে বেলবয়ের ভূত টেডকে শেষ করে দেবে। ইয়ানাকে জীবিত রেখে দেওয়া হলো কারণ ড্যানির হত্যায় ইয়ানার কোনো হাত ছিল না। সে তো শুধু টেডের প্রেমে পড়ে গিয়েছিল এবং ইয়ানা নিজেও জানতো না যে টেড কেমন ধরনের কাজ করেছে। অডিটি ফিল্ম সত্যি এই বছরের সবচেয়ে ভয়ের সিনেমা কিনা এই প্রশ্নে আমি বলবো যে এই ফিল্মটি ভয়ের তো মনে হয়নি। তবে আমি এই ব্যাপারে একমত হব যে ফিল্মটি সত্যিই ভালো ছিল। এখানে টেনশন সত্যিই তৈরি হয়। তাই যদি আপনি এই ফিল্মটি দেখতে বসেন এই ভেবে যে এটি খুবই ভয়াবহ কিছু দেখাবে, তাহলে আপনি হতাশ হবেন। কিন্তু যদি আপনি এটি একটি সাধারণ হরর মুভির প্রত্যাশা নিয়ে দেখেন, তবে আপনার ফিল্মটি বেশ পছন্দ হবে, কারণ ফিল্মের রান টাইম ছোট, তারপর গল্পটি বেশ ভালোভাবে দেখানো হয়েছে, যদিও এটা কোয়াইট প্রেডিক্টেবল। বন্ধুরা, এটাই ছিল অডিটি মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।